প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি আয়োজিত পাবা অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি জি এম বিলাল হোসেন, প্রভাষক পদার্থবিজ্ঞান। আজ আমি তোমাদের তাপগতিবিদ্যা অধ্যায় থেকে বিভিন্ন বোর্ড পরীক্ষায় 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত যে সকল প্রশ্ন, অনুধাবনমূলক যে প্রশ্নগুলো এসেছে, আমি সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথম আছে, দেখো, সিস্টেম। সিস্টেম কাকে বলে? সিস্টেম হলো আমরা পরীক্ষা নিরীক্ষার সময় জড় জগতের যে নির্দিষ্ট অংশ বিবেচনা করি তাই হলো সিস্টেম। সিস্টেম তিন প্রকার। একটা হলো উন্মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম, আর হলো বিচ্ছিন্ন সিস্টেম। উন্মুক্ত সিস্টেম কাকে বলি? যেগুলো, যে সিস্টেম বা ব্যবস্থা পরিবেশের সাথে ভর ও শক্তি উভয় বিনিময় করতে পারে তাকে উন্মুক্ত সিস্টেম বলে। বদ্ধ সিস্টেম কোনটি? যা পরিবেশের সাথে শক্তি বিনিময় করতে পারে কিন্তু ভর বিনিময় করে না, এটা হলো বদ্ধ সিস্টেম। আর বিচ্ছিন্ন সিস্টেম কোনগুলো? যা ভর এবং শক্তি কোনটি বিনিময় করতে পারে না পরিবেশের সাথে। যে সিস্টেম পরিবেশের সাথে ভর ও শক্তি কোনটি বিনিময় করতে পারে না তাই হলো বিচ্ছিন্ন সিস্টেম। অর্থাৎ যে সিস্টেম পরিবেশ দ্বারা কোনোভাবেই প্রভাবিত হয় না। এরপর আমরা শিখব যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তির নিত্যতার সূত্রের একটি বিশেষ রূপ। যদি তাপকে কাজে বা কাজকে তাপে রূপান্তর করা যায় তাহলে তাপ এবং কাজ পরস্পরের সমানুপাতিক হবে, অর্থাৎ W সমানুপাতিক H। কাজ হলো যান্ত্রিক শক্তি বা যান্ত্রিক ব্যবস্থা, আর H হলো উৎপন্ন তাপ। এখন কোনো যান্ত্রিক শক্তিকে যদি তাপে রূপান্তর করা যায় বা তাপকে যদি যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায় তাহলে এই যান্ত্রিক শক্তি দ্বারা যে সম্পাদিত কাজ W কি হবে? তাপের সমানুপাতিক হবে। এখান থেকে আবার আমরা লিখতে পারি যে W সমান JH সমানুপাতিক উঠে একটা J আসে। এই J হলো তাপের যান্ত্রিক সমতা বা যান্ত্রিক তুল্যাঙ্ক। এটাকে আবার যদি সংজ্ঞায়িত করতে চাই তাহলে আমরা কি লিখব? J সমান W/H, অর্থাৎ একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ সম্পাদন করতে হয় তাই হলো তাপের যান্ত্রিক সমতা বা যান্ত্রিক তুল্যাঙ্ক। এখন প্রথম সূত্রের আরেকটি রূপ আছে, বা অন্যভাবে সংজ্ঞায়িত করা যায় যে কোনো সিস্টেমে যে পরিমাণ তাপ সরবরাহ করা হয় তা কি করে? তার একটি অংশ বা কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে এবং বাকি অংশ সিস্টেম তার বাহ্যিক কাজ সম্পাদন করে। গাণিতিকভাবে যদি দেখাই dQ সমান du প্লাস dW, অর্থাৎ dQ পরিমাণ তাপ যদি কোনো সিস্টেমে সরবরাহ করা হয় তাহলে কি হবে? তার অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাবে du এবং সম্পাদিত কাজ হবে dW। তাহলে কি হবে? যে পরিমাণ তাপ সরবরাহ করা হবে তার একটা অংশ অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাবে এবং বাকি অংশ কি করবে? সিস্টেম বাইরে কাজ সম্পাদন করবে। আচ্ছা, এই সাথে আমরা অন্তঃস্থ শক্তিটা জেনে নিই যে অন্তঃস্থ শক্তিটা কি। এই দুটো হয়ে গেল। অন্তঃস্থ শক্তি হলো যে প্রত্যেক বস্তুর মধ্যে প্রত্যেক বস্তুর অন্তর্নিহিত কিছু শক্তি থাকে, যে শক্তিকে অন্তঃস্থ শক্তি বলা হয়। প্রত্যেক বস্তুর অন্তর্নিহিত যে শক্তি কি করতে পারে? কাজ সম্পাদন করতে পারে, অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে। বস্তুর অভ্যন্তরস্থ অণু, পরমাণু বা মৌলিক কণাসমূহের রৈখিক গতি, ঘূর্ণন গতি, স্পন্দন গতি এবং এদের যে আন্তঃক্রিয়া, অর্থাৎ এদের নিজেদের মধ্যে পারস্পরিক প্রতিক্রিয়ার জন্য যে বল তৈরি হয় বা যে শক্তি তৈরি হয় তাই হলো অন্তঃস্থ শক্তি। তাপ প্রয়োগ করলে এই সমীকরণ থেকে আমরা দেখাতে পারি যদি কোনো সিস্টেমে যদি তাপ সরবরাহ করা হয় তাহলে কি হয়? তার অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায়। এখন কোনো ক্ষেত্রে যদি অন্তঃস্থ শক্তি বৃদ্ধি না পায়
সেক্ষেত্রে কি হয়, ডিইউ এর মান 0 হয়, অর্থাৎ ডিকিউ সমান ডিডব্লিউ হয়। ডিকিউ সমান ডিডব্লিউ এর অর্থ হলো যে পরিমাণ তাপ সরবরাহ করা হয় তার সমস্ত কি হয়, কাজে রূপান্তরিত হতে থাকে। সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে এমন হয়। আরেকটি হলো তাপমাত্রা বা উষ্ণতা কি। উষ্ণতা বা তাপমাত্রা হলো কোনো বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করবে বস্তুটি তাপ ছাড়বে নাকি তাপ গ্রহণ করবে। তাপমাত্রা বা উষ্ণতা হলো কোনো বস্তুর তাপীয় অবস্থা যা অন্য কোনো বস্তুর সংস্পর্শে আসলে সেটি তাপ গ্রহণ করবে না তাপ বর্জন করবে এটি নির্ধারণ করে, তাই হলো তাপমাত্রা। প্রত্যাবর্তী প্রক্রিয়া ও অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। প্রত্যাবর্তী প্রক্রিয়া কি? প্রত্যাবর্তী প্রক্রিয়া হলো, দেখো এই শব্দের অর্থ থেকে বোঝা যায় যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে এবং সম্মুখবর্তী ও বিপরীতমুখী প্রক্রিয়া প্রত্যেক স্তরে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীত হবে। তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীত হবে, তাকে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলা হয়। যেমন একটি বরফ যে পরিমাণ তাপ বর্জন করে পানি হবে, ঠিক সেই পরিমাণ তাপ গ্রহণ করে পানি কি হবে, বরফে পরিণত হবে। অর্থাৎ বিপরীতমুখী প্রত্যাবর্তন করতে পারে, কিন্তু তাপ বা কাজের ফলাফল কি হবে, সমান হবে কিন্তু বিপরীতমুখী। প্রথমবার যদি তাপ ত্যাগ করে বা বর্জন করে, দ্বিতীয়বার তাকে ফিরে আসতে গেলে কি হবে, গ্রহণ করতে হবে। অর্থাৎ এখানে হবে বিপরীতমুখী। আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কি? এর বিপরীত ঘটনা। যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারবে না, তাহলে দেখো তাপ ও কাজের ফলাফল সমান হওয়ার তো প্রশ্নই আসে না। তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীতমুখী হবে না, তাকে বলা হয় অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এখানে আরেকটি বলেছে যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র হলো যে কোনো নির্দিষ্ট পরিমাণ তাপকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তরে সক্ষম এমন কোনো যন্ত্র তৈরি করা সম্ভব নয়। যেমন যে যদি 100 জুল তাপ থাকে, 100 জুল তাপ আছে, এখন এমন কোনো যন্ত্র নির্মাণ সম্ভব না যার দ্বারা এই 100 জুলই কাজ সম্পাদন করতে পারবে। তাহলে কাজের রূপান্তর হবে কতটুকু, এর থেকে কম পরিমাণ। কিছু অংশ পরিবেশে নষ্ট হয় বা অন্যান্য কাজে ব্যয় হয়, অর্থাৎ সম্পূর্ণ অংশই কাজে রূপান্তর হয় না, অর্থাৎ দক্ষতা 100% কখনোই হয় না। এবার হলো শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র হলো যদি দুটি বস্তু, ধরে নিলাম এই হলো একটি বস্তু, 1 নম্বর বস্তু, এই হলো 2 নম্বর বস্তু। যদি দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, দেখো 1 নম্বর 3 এর সাথে আবার 2 নম্বর 3 এর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে প্রথম দুটি বস্তুর মধ্যেও একটি তাপীয় সমতা বা তাপীয় সাম্যাবস্থা সৃষ্টি হবে। এটা হলো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এবার শিখব যে সমষ্ণ প্রক্রিয়া কি। সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ সম উষ্ণ, অর্থাৎ তাপমাত্রা স্থির থাকে। যে প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির রেখে কোনো গ্যাসীয় পদার্থের চাপ এবং আয়তনের পরিবর্তন করা হয় তাকে বলা হয় সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে পিভি সমান ধ্রুবক হয়। পিভি সমান ধ্রুবক, অঙ্কের ক্ষেত্রে আমরা P1 V1 সমান P2 V2 লিখে থাকি। এই সূত্র ব্যবহার করি যে যদি তাপমাত্রা পরিবর্তন না হয় বা তাপমাত্রা স্থির থাকে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা লিখব P1 V1 সমান P2 V2। এ ধরনের প্রশ্নে লেখা থাকে যে ধীরে ধীরে পরিবর্তন হয় বা আস্তে আস্তে পরিবর্তন হয় বা তাপমাত্রা স্থির থাকে, এ ধরনের কথা উল্লেখ থাকে। আরেকটি হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কোনটি? এক্ষেত্রে তাপ স্থির থাকে। যে প্রক্রিয়ায় মোট তাপ স্থির থাকে, অর্থাৎ আবদ্ধ থাকে, রুদ্ধ থাকে, কোনো সিস্টেমের ভিতরের তাপ বাইরে যেতে পারে না বা বাইরের কোনো তাপ ভিতরে আসতে পারে না, সেই প্রক্রিয়াকে বলা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া।
এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আবার এন্ট্রপি স্থির থাকে। এক্ষেত্রে আমরা যে সূত্রগুলো ব্যবহার করি যে পিভি গামা সমান ধ্রুবক, অর্থাৎ আমরা লিখি গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে রুদ্ধতাপীয় প্রক্রিয়া অর্থাৎ যে প্রক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে বা খুব দ্রুত হঠাৎ করে এই ধরনের কথা উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমরা লিখি P1 V1 গামা সমান P2 V2 গামা। এই সূত্রের সাহায্যে আমরা বের করি। গামা হলো আপেক্ষিক তাপের অনুপাত, সিপি ও সিবি এর অনুপাত, সিপি এবং সিবি এর অনুপাত হলো গামা, আবার সিপি মাইনাস সিবি সমান হলো আর। এগুলোর সাহায্যে আমরা গাণিতিক সমস্যার সমাধান করে থাকি। এই গামা হলো গামার মান যদি দ্বি পরমাণু হয় তখন 1.4, যদি বহু পরমাণু হয় 1.33 আর এক পারমাণবিক হলে 1.67। এই তিনটে মান এখানে ব্যবহার করা হয়। আর আর এর মান ব্যবহার করি 8.31 জুল পার কেলভিন পার মোল। আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ তাপের ক্ষেত্রে আমাদের একটি সূত্র জানা আছে, সমীকরণ m সমান q সমান ms ডেল থিটা। এখানে q হলো গৃহীত বা বর্জিত তাপ, মোট তাপ, m হলো বস্তুর ভর, s হলো আপেক্ষিক তাপ আর ডেল থিটা হলো তাপমাত্রা পার্থক্য। তো এখান থেকে যদি আপেক্ষিক তাপ বের করি s সমান q বাই m ডেল থিটা। m কে m এর একক হলো কেজি, 1 কেজি, আর তাপমাত্রা এখানে কেলভিন। তাহলে দেখো আপেক্ষিক তাপ আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় বা যে পরিমাণ তাপ দরকার হয় তাকে আমরা বলি আপেক্ষিক তাপ। সেটি হলো আপেক্ষিক তাপ। যেমন পানির আপেক্ষিক তাপ হলো 4200 জুল পার কেজি পার কেলভিন। যদি কোনো প্রশ্ন হয় যে 4200 জুল পার কেজি পার কেলভিন বলতে কি বোঝো, তখন আমরা বলবো যে 1 কেজি ভরের পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে 4200 জুল তাপের প্রয়োজন হয়। এন্ট্রপি, এন্ট্রপি কি? এন্ট্রপি হলো শক্তি রূপান্তরের অক্ষমতা। শক্তি যদি রূপান্তরিত না হয় সেক্ষেত্রে আমরা কোনো কাজ পাই না। তো শক্তি রূপান্তরের যে অক্ষমতা বা অসম্ভবতা বা অপ্রাপ্ততা, এটাকে আমরা বলি এন্ট্রপি। এটা একটি তাপগতীয় রাশি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে তাপগতীয় রাশিটি স্থির থাকে তাকে এন্ট্রপি বলা হয়। এন্ট্রপিকে আমরা এস দ্বারা সূচিত করি। এন্ট্রপির পরিবর্তন ds সমান dq বাই t। এখানে দেখো dq বাই t তাপের সাপেক্ষে, তাপমাত্রার সাপেক্ষে তাপের যে পরিবর্তন তাই হলো এন্ট্রপি। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে dq মানে হলো তাপের পরিবর্তন। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয়? dq এর মান শূন্য হয়ে যায়। শূন্য হলে তখন ds কি অপরিবর্তনীয় থাকে, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি হয়? এন্ট্রপি স্থির থাকে। যে তাপগতীয় রাশি স্থির থাকে তাই হলো এন্ট্রপি। এখন আমরা শিখব যে তাপ ইঞ্জিনের দক্ষতা। তাপ ইঞ্জিনের দক্ষতা কি, অর্থাৎ একটি তাপ ইঞ্জিন কি পরিমাণ কাজ করতে পারে, তার ক্ষমতা কত। তাপ ইঞ্জিনের দক্ষতার ক্ষেত্রে একে ইটা দ্বারা প্রকাশ করা। ইটা সমান ইঞ্জিন দ্বারা কাজে রূপান্তরিত তাপশক্তি আর হলো ইঞ্জিনে শোষিত তাপশক্তি। ইঞ্জিনে শোষিত তাপশক্তি, এই দুটোর অনুপাতকে বলা হয় তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা। ইটা সমান ইঞ্জিন দ্বারা শোষিত তাপশক্তি Q1 আর ইঞ্জিনে কাজে রূপান্তরিত তাপশক্তি হলো, ইঞ্জিন দ্বারা কাজে রূপান্তরিত তাপশক্তি হলো W।
কাজ করে কতটুকু? ধরো একটি ইঞ্জিনে যদি Q1 তাপ দেওয়া হয় আর যদি Q2 তাপ বর্জিত হয়, তাহলে কি থাকে? Q1 Q2 পরিমাণ যে তাপ, এই তাপই এখন কি কাজে রূপান্তরিত হয়। অর্থাৎ W এর ক্ষেত্রে আমরা এখানে লিখব Q1 Q2 আর নিচে ছিল Q1। তাহলে এখান থেকে লেখা যায় Q1 থেকে 1 Q2/Q1। দক্ষতাকে শতকরায় প্রকাশ করতে হয়, এটা সমান 1 Q2/Q1 ইনটু 100%। যে সকল ক্ষেত্রে, যেমন প্রত্যাবর্তী প্রক্রিয়া, প্রত্যাগামী প্রক্রিয়া, এই সকল ক্ষেত্রে কি হয়? Q1/Q2 সমান T1/T2, তাপ এবং তাপমাত্রা সমানুপাতে পরিবর্তিত হয়। তখন আমরা এই ইকুয়েশনকে আমরা লিখি যে এটা সমান 1 T2/T1 ইনটু 100%। এই সমীকরণের সাহায্যে আমরা দক্ষতা বের করি, বা দক্ষতা দেওয়া থাকলে গৃহীত বা বর্জিত তাপ বা তাপমাত্রাগুলো বের করে থাকি। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের জ্ঞানমূলক যে প্রশ্নগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসে গেছে 15 থেকে 19 সাল পর্যন্ত, সেগুলো আমি দেখালাম। এরপরে ব্যাখ্যামূলক যে প্রশ্নগুলো আছে, খতে আসে অনুধাবনমূলক প্রশ্ন, এগুলো নিয়ে সামনের ক্লাসে আলোচনা করব। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাই।